নমস্কার 24 আওয়ার্স টিভির পর্দায় আমি জিনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চোখ রাখবো জেলার আপডেটে। আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকমের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আজ বাঁকুড়া জেলা শাসকের চত্বরে জেলাশাসক রাধিকা আয়ার 2021 বিধানসভা নির্বাচনের ম্যাসকোটের উদ্ঘাটন করেন। এই দিন কর্মসূচি জেলা প্রশাসনের সমস্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন। জেলাশাসক রাধিকা আয়ার তিনি জানান, এই ম্যাসকোটটি বাঁকুড়া জেলার সাংস্কৃতিক ও সৃষ্টিকে মাথায় রেখেই বানানো হয়েছে। পাশাপাশি তিনি আরও বলেন, যারা কোনো রকম বুথে এসে ভোট দিতে পারবেন না তাদের জন্য পোস্টাল ব্যালটেরও ব্যবস্থা করা হয়েছে। মহিলা ভোটারদের উৎসাহিত করতে আন্তর্জাতিক মহিলা দিবসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও কলেজ ছাত্রদের ভোট দিতে উৎসাহিত করতে নানা রকম কর্মসূচিও নেওয়া হয়েছে। পাশাপাশি এই কর্মসূচির মাধ্যমে নির্বাচন নিয়ে প্রশ্ন করতে পারেন, যাতে আগামী দিন গণতন্ত্র আরও মজবুত করা যায়। বাঁকুড়া থেকে সোহান রক্ষিতের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের সাথে বৈঠকের পরেও এখনও কোনো সদুত্তর না মেলায় অবস্থান বিক্ষোভে বসল 2009 প্রাথমিক শিক্ষক প্রার্থীরা। যতক্ষণ পর্যন্ত সঠিক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হবে ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান বিক্ষোভ চলবে বলে জানান অবস্থানকারীরা। কোনো রফাসূত্রই বেরোয়নি। যে পদ্ধতিটা এতদিন অবধি শুরুই করেননি, সেটা আজকে এতদিন পরে প্যানেল প্রকাশ 10 তারিখে হয়েছে। তারপরে 16 তারিখে 14 সালের প্যানেল প্রকাশ হলো। সেই প্যানেল রাতারাতি নিয়োগ হলো। রাত্রি 1:30টার সময় মেসেজ পেয়েছে, সকালবেলা 10টায় অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে জয়েন করতে চলে গেছে। সেই বিষয়টা এত স্মুথলি হয়েছে, অথচ আমাদের বেলাতে আমরা দেখলাম 10 তারিখে প্যানেল প্রকাশ করার পরে সেইখানে প্রসেস বিন্দুমাত্র এগোয়নি। আজকে আমরা সারাদিন অবস্থান করেছি এখানে। করার পর অফিসে গিয়ে ডিআই স্যারের সঙ্গে এতক্ষণ আমরা শান্তভাবে আমাদের শান্তিপূর্ণ অবস্থান রেখেছিলাম। তার মাঝখানে উনি আমাদেরকে বললেন, আমরা সময়ও দিয়েছিলাম, আপনি সময় নিন। উনি সময়ের পরে দেখলাম হঠাৎ করে পুলিশ ডাকলেন। ভালো কথা, পুলিশ এসছে। পুলিশ এসে আমাদের মেয়েদের সঙ্গে, যারা আমাদের এখানে মহিলা ক্যান্ডিডেট যারা আছে, অলরেডি যারা প্যানেলাইজ মহিলা ক্যান্ডিডেট, তাদের সঙ্গে যথেষ্ট অশালীন ব্যবহার করেছেন। এবং অশালীন বলতে এটা তাদেরকে তুই তুকারি করা, তাদেরকে উঠে চলে যাওয়া এখান থেকে, এই ধরনের ব্যবহার আমরা তাদের কাছে প্রত্যাশা করিনি প্রশাসনের কাছ থেকে। সেই ব্যবহারটা নিয়ে আজকে আমাদের ফিরতে হচ্ছে। আমরা কেউ বাড়ি ফিরছি না। আমরা এখানে সারা রাত্রি এই ডিপিএসসির সামনেই আমাদের অবস্থান বিক্ষোভ চলবে। উনি কথা দিয়েছেন, আজকে একটা মেল পাঠিয়েছেন উনি এতদিন পরে, যে যাতে কমিশনার এই বিষয়টাকে দেখেন, সেই বিষয়ে মেল পাঠিয়েছেন। এবং আগামীকাল উনি সশরীরে কমিশনারের সঙ্গে কথা বলবেন, যেটা এর মধ্যে করা উচিত ছিল। কারণ কোর্টের রায় বলেছে যে 15 দিনের মধ্যে আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্যানেল বেরোনো 15 দিনের মধ্যে, প্যানেল 10 তারিখ বেরিয়েছে, সেই 15 দিন অনেক দিন আগেই চলে গেছে। আজকে এখন আমরা এসে সবাই ওনাকে এইভাবে বললাম, তখন ওনার সেই ঘুম ভাঙলো। উনি বলছেন যে ঠিক আছে, আমি এবার যাব। তাহলে এইভাবে একটা সরকার, যে সরকার 2014 সালের বিষয়টা নিজেরা স্বেচ্ছায় ডিভিশন বেঞ্চে চলে যাচ্ছেন, ওখান থেকে রায় বের করে আনছেন, তাড়াতাড়ি নিয়োগের ব্যবস্থা করছেন, সেখানে তাদের সঙ্গে এরকম করছেন। অথচ 2009 যেটা কোর্ট অলরেডি অর্ডার দিয়েছে নিয়োগ করার, সেখানে গিয়ে করছেন না। আমরা এই দ্বিচারিতাটা মানতে পারছি না এই সরকারের। 2009 চাকরি পদপ্রার্থী আপনারা কতজন রয়েছে? 2009 চাকরি পদপ্রার্থী এখানে 2605 জনের প্যানেল টাঙানো হয়েছে। আমাদের টোটাল 9500 পরীক্ষার্থী ছিল, তার মধ্যে 2609 প্যানেল টাঙানো হয়েছে। কিন্তু যেহেতু এতদিনের ম্যাটার, হয়তো অনেকেই অসুস্থ হয়ে গেছেন, অনেকেই হয়তো মারা গেছেন, অনেকেই অন্য কাজে যুক্ত হয়ে গেছেন। আমরা জানি 2609-এর মধ্যে সম্পূর্ণ সিট পূরণ হবে না, কিছু ভ্যাকান্সি থাকবে। এ কারণে আমাদের পরবর্তী পদক্ষেপ, পরবর্তী দাবি থাকবে, যে সিটটা ভ্যাকান্সি থাকবে, যেহেতু পোস্ট ক্রিয়েট করে আনছেন এবং যেহেতু স্যালারি যেটা ওনারা বলছেন, ওনাদের কথা অনুযায়ী যে ফিনান্স ডিপার্টমেন্টে আমরা পাঠিয়েছি অ্যাপ্রুভালের জন্য, তাহলে ফিনান্স ডিপার্টমেন্ট যে অ্যাপ্রুভালটা দেবে, সেই অ্যাপ্রুভালটা 2605-এর এগেনস্টেই হবে। তাহলে নতুন করে যে সিটটা পড়ে থাকবে, সেটা যাতে আমাদের যারা পরের ক্যান্ডিডেট যারা আছে 2605-এর বাইরে, তারাও যাতে পায়, সে বিষয়েও আমরা ওনাদেরকে জানিয়েছি। ডিআইয়ের সাথে আমরা যখন কথা বলেছি, ডিআই তখন জানালেন যে শূন্যপদ প্রয়োজন আপনাদের নিয়োগের ক্ষেত্রে, সেই শূন্যপদ এই মুহূর্তে নেই। শূন্যপদ থাকবে কি করে? প্রতিবার শূন্যপদ তৈরি হচ্ছে কোনো না কোনোভাবে। 14 সাল আগের বার 17 সালে সেই নিয়োগ হয়ে গেল, সেই শূন্যপদ ওখানে চলে গেল। আবার এখন 14 সালের নিয়োগ হচ্ছে, সেই শূন্যপদ ওখানে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে প্রতি ক্ষেত্রে দাঁড়িয়ে এইভাবেই তো ম্যানিপুলেট হচ্ছে। প্রতিবার একটা শূন্যপদ তৈরি হয়, সেই শূন্যপদ অন্য কোনো নিয়োগ, জানি না এর পিছনে কী রহস্য লুকিয়ে আছে, আমাদের সেটা জানা নেই। অন্য কোনো গল্প বাজারে শুনছি, অনেক রকম রহস্যের গল্প শুনছি, আমাদের সেগুলো জানার দরকার নেই। আমরা 9 সালে প্রথম পরীক্ষা দিয়েছি, আবার আমরা 14 সালে এই সরকারের আমলে পরীক্ষা দিয়েছি, 14 সালে ইন্টারভিউ দিয়েছি। আমরা ভাই অত গল্পের মধ্যে আমরা যেতে চাই না, অত ইতিহাস হিস্ট্রি, কোথায় কে কী দিচ্ছে, কোথায় কে কীভাবে পাচ্ছে, আমাদের দেখার দরকার নেই। কিন্তু এখানে কোথাও আমরা বুঝতে পারছি যে সরকারের ক্ষেত্রে দাঁড়িয়ে ম্যানিপুলেশন হচ্ছে, আমাদের সঙ্গে দ্বিচারিতা হচ্ছে। আমাদের যে সিটগুলো তৈরি হচ্ছে, যেটা ভ্যাকেন্ট পোস্ট যেটা হচ্ছে, সেই ভ্যাকেন্ট পোস্টটা অন্য কাউকে দিয়ে দেওয়া হচ্ছে, গিফট করা হচ্ছে। এই
আগামীকালের মধ্যে যে সুরাহা জানানোর কথা বলেছে, না জানানো হলে কি হবে? আমরা এখন থেকে আন্দোলনের মধ্যেই আছি। আমাদের আন্দোলন মানে আমাদের এখানে তো এই ধরুন দেখুন শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত হতে এসেছি। এখানে ভাঙচুর করা, এখানে কাউকে ধাক্কাধাক্কি করা, কাউর নামে বাজে কথা বলা, যারা অফিসার আছেন তাদেরকে আটকে রাখা, এগুলো আমরা পক্ষপাতী নই। আমরা এর আগে রক্তদান করে আন্দোলন করেছি। আমরা 2000 সেই ক্যান্ডিডেট যারা না চাকরি না পেয়ে রক্তদান করেছি। আমরা বিকল্প আন্দোলনে বিশ্বাসী। আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান আজকে থেকে শুরু করলাম, সারাদিন ছিলাম, আজকে সারা রাত্রি থাকবো। কালকে উনি যতক্ষণ না এসে আমাদের পজিটিভ বলছেন আমরা থাকছি। যদি কালকে নেগেটিভ কোনো খবর হয় তাও আমাদের অবস্থান চলবে। যতক্ষণ উনি বলেছেন আমি সকালবেলায় যাব, অর্ডার কপি ওনার কাছে ছিল না, উনি এতদিন অর্ডার কপিটাও দেখেননি। সেই অর্ডার কপির আমরা বাইরে থেকে প্রিন্ট আউট করে এনে দিলাম, অর্ডার কপি ওনার হাতে দিয়ে দিয়েছি। উনি বলেন সকাল 11টার সময় আমি কমিশনারের কাছে যাবো। আমরা 3টে অবধি ওয়েট করবো। 3টের মধ্যে যখন উনি ফিরে যদি পজিটিভ নেগেটিভ যেটাই জানান, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি সংবাদ মাধ্যম আপনারা আসবেন, আমরা জানাবো। যদি নেগেটিভ অ্যান্সার পাই আমাদের আন্দোলন অবস্থান চলতে থাকবে। আমরা একটাই দাবি করেছি যে দ্রুত আমাদের নিয়োগে প্যানেলাইজ যারা আছে অন্তত সেখান থেকে যেটা অ্যাভেলেবেল ভ্যাকেন্সি যেটা আছে সেই ভ্যাকেন্সিতে অন্তত নিয়োগটা শুরু করে দেওয়া হবে। বারাসাত থেকে প্রদীপ দাসের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। ভোটের ঢাকিকাঠি পড়ে গেছে। তৃণমূলকে টেক্কা দিয়ে শহর দুর্গাপুরে প্রথম প্রচার শুরু করলো বিজেপি। মূলত ঘরে গিয়ে প্রচার জোর দিচ্ছিল বিজেপির নেতৃত্বরা। কিভাবে চলবে 2021-এর বিজেপি সরকার? পোস্টকার্ড নিয়ে মানুষের হাতে দিয়ে সেই মূল্যবান মতামত ওই পোস্টকার্ডে লিখে ড্রপ বক্সে দেবে সাধারণ মানুষ, আর সেই লক্ষ্যেই ছিল প্রচারের অভিনব কৌশল, জানালেন বিজেপির আসানসোল জেলা সাংগঠনিক সম্পাদক অভিজিৎ দত্ত। বৃহস্পতিবার প্রচারের এই কর্মসূচিকে জেলার বিজেপি নেতৃত্ব অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর বৃহস্পতিবার প্রথম দুর্গাপুর মহকুমাতে ভোট প্রচার শুরু করল বিজেপি। দেখুন, আজকের এই বাড়ি বাড়ি প্রচারের দুটো লক্ষ্য। প্রথম হচ্ছে আগামী 7 তারিখে ব্রিগেডের যে জনসভা, তার জন্য আমন্ত্রণ জানাতে এসেছি বাড়ি বাড়ি। আরেকটা বিষয় হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী সোনার বাংলা গড়ার লক্ষ্য দিয়েছে। সেই সোনার বাংলা শুধুমাত্র বললেই হবে না, বাংলার জনমত গঠন করার জন্য, বাংলার মানুষের বাড়ি বাড়ি যে আমরা ওনাদের কী পরামর্শ আছে, কিভাবে সরকার চলবে আগামী দিনে। 34 বছরের যে সিপিএমের বাম অপশাসন, এই 10 বছরের তৃণমূলের যে বাম অপশাসন, এরা সাধারণ মানুষের কথা চিন্তা করেনি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেনি, বাড়ি বাড়ি যায়নি, এরা নিজের মর্জি মতো সরকার চালিয়েছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি অঙ্গীকার করেছে এরপরে যে সরকার চলবে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষকে নিয়ে সরকার চলবে। মোদিজির যে বক্তব্য সবকা সাথ, সবকা বিশ্বাস আর সবকা বিকাশ, সেই মন্ত্র নিয়ে আমরা এগিয়ে চলেছি। তাই সকলের বাড়ি বাড়ি এসেছি। এটা কি ভোটের প্রচার কার্য তো শুরু হলো? এটাও বলতে পারেন, ভোটের প্রচারও বলতে পারেন। দুর্গাপুর থেকে তপতি পালের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। ভোটের আগে নিউটাউন সাপুরজি বাস স্ট্যান্ড থেকে উদ্ধার হলো 4টি আর্মস সহ 20 রাউন্ড গুলি। গ্রেপ্তার হলো হুগলির বাসিন্দা মোহাম্মদ ওয়াজিদ। বিক্রি করার উদ্দেশ্য নিয়েই আসা হয়েছিল বলে সূত্রের খবর। টেকনোসিটি থানা ও বেঙ্গল STF এর যৌথ উদ্যোগে ধৃতকে উদ্ধার করা হয়। নিউটাউন থেকে শাকিল মুস্তাকের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। বাপের বাড়ি থেকে পণ নিয়ে না আসায় গৃহবধূকে হাত পা বেঁধে অ্যাসিড দিয়ে তারপর কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার জালিয়াবাধাল এলাকায়। জানা গেছে গত 6 বছর আগে বিয়ে হয়েছিল শিউলি বিবি এবং পেশায় শ্রমিক সাইফুদ্দিনের। গত 2 দিন আগে পণ না নিয়ে আসায় স্বামী স্ত্রীর মধ্যে বচসা বাঁধে বলে অভিযোগ। এরপর আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। 2 দিন চিকিৎসার পর শুক্রবার সকালে মৃত্যু হয় ওই গৃহবধূর। মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গেও পাঠানো হয়েছে। মৃত গৃহবধূ দাদা পিন্টু শেখ জানান, স্বামী সহ শ্বশুরবাড়ির মোট 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় কালিয়াচক থানায়। দোষীদের কঠোর শাস্তির দাবি তোলেন তারা। ঘটনা হয়েছিল যে কালিয়াচক থানা জলবাবাদান আমার বোনের বিয়ে দিয়েছিলাম। কার সঙ্গে? ওই আমার বোন ওর সাথে সাইফুদ্দিনের সাথে। কতদিন আগে? আজকে 6 বছর হয়ে গেল। কি হয়েছে? বিয়ে দেওয়ার পরে মানে যা টাকা পয়সা আগে দিয়ে দিয়েছি, তারপরে পরে দাবি করলো যে একটা কানের লাগবে, একটা খাট লাগবে। তো আমরা বললাম যে দেখো আমরা গরিব লোক, তো আমরা কোথায় পাবো এতগুলো জিনিস একসাথে, তো ঠিক আছে আপনি যখন বলছো তখন আমরা ধীরে ধীরে দিব। তো একবার তো ওটা কথা যা কী হলো, তারপরে ফের পাঠালছে দিয়ে মানে দিতে পারিনি। তারপরে ওর বাড়ির লোক, ওর মা, ওর ভাই, ওর বাপ, ওই আমার বোনটাকে মানে হাত পা বেঁধে অ্যাসিড ঢেলেছে।
দিয়ে কোথায় ভর্তি করেছিল? মালদা সদর হসপিটালে। ভর্তি করেছিল। হ্যাঁ, এখন কেমন আছে? এখন মারা গেছে আমার বোনটা। আজকে মারা গেছে? না, কাল। হ্যাঁ, মারা গেছে আজকে? হ্যাঁ, আজকে মারা গেছে। তো কি মানে হচ্ছে? মনে হচ্ছে তো ওই তো জিনিস মানে চেয়েছিল। কি কি চেয়েছিল? ওই খাট আর কানের, তো আমরা দিতে পারিনি, তার জন্য পুড়ালছে। কিভাবে পুরালো? হাত পা বেঁধে অ্যাসিড ঢেলেছে। কে 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 পুড়িয়েছে? ওর মা, ওর বাবা, ওর ভাই আর ওই আমার বোনও। কোন এলাকার ঘটনা এটা? জলবাবাদান। কতদিন আগে বোনের বিয়ে দিয়েছিলেন? বোনের বিয়ে দিয়েছিলাম 6 বছর আগে। 6 বছর হলো। কি চাইছেন এখন? এখন চাইছে, এখন আমরা চাচ্ছি ওর শাস্তি হয়। আমরা কালিয়াচক থানাতে মানে অভিযোগ দিয়ে এলাম, তারপরে মানে পুলিশ কিছু করছে না। আপনার নাম? আমার নাম পিন্টু শেখ। আপনি কে হন? আমি ওর ভাই। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে উল্টে পড়ে যাত্রীবাহী বাস, আহত শিশু সহ মোট 40 জন, তাদের মধ্যে 10 জন গুরুতর আহত। ঘটনাটি ঘটেছে ভোর 3টে নাগাদ 16 নম্বর জাতীয় সড়কের খলিশানি কালীতলার ঘটনা। জানা গিয়েছে, দীঘা থেকে যাত্রী বোঝাই করে 16 নম্বর জাতীয় সড়ক ধরে উত্তর 24 পরগনায় যাওয়ার সময় উলুবেড়িয়ার খলিশানি কালীতলার নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে উল্টে পড়ে বাস। রাজাপুর থানার পুলিশ ও উলুবেড়িয়ার ট্রাফিক ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ 16 নম্বর জাতীয় সড়কের কলকাতামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুটি ক্রেন এসে বাসটিকে উদ্ধার করার পর যান চলাচল শুরু হয়। ছিল ড্রাইভারকে বলা হয়েছিল গাড়িটা আস্তে চালাতে, ও চালায়নি। সামনে একটা গাড়ি ছিল, বাম্পার ছিল, বুঝে উঠতে পারিনি গাড়িটা, যার জন্য সামনে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে গাড়িটা পাল্টি করেছে। গাড়িটা পাল্টি করতে কতজন আহত হয়েছে? আহত হয়েছে 20 জনের মতন, 20 জনেরও বেশি হবে। তারা এখন কোথায়? তারা এখন হসপিটালে আছে। কোথা থেকে কোথা ফিরছে? আমরা দীঘা থেকে বাড়ি ফিরছিলাম, দেহঙ্গা থানা। কবে গিয়েছিল? দীঘায় গিয়েছিলাম আমরা মঙ্গলবার রাত্রিরে। কোথা থেকে সাই থেকে বাড়ি ওদানপুর যাদবপুর, দুটো গ্রামের লোক আছে। কীভাবে অ্যাক্সিডেন্টটা হলো? অ্যাক্সিডেন্টটা হয়েছে ওই সামনে বাম্পার ছিল, গাড়িটা গতি ছিল ভালো, সামনে একটা 4 চাকা ছিল, বুঝে উঠতে পারিনি কো, গাড়িটা ব্রেক করার সাথে সাথে গাড়িটা টেনে নিয়ে গেছে, তারপর গাড়িটা পাল্টি হয়ে যায়। কটার সময় হলো? এটা হয়েছে ওই 3টে, 3:30 দিকে। কোথা থেকে আসছিলেন? দীঘা থেকে। তারপর কি হলো? দীঘা থেকে আসতে আসতে আমি স্যার গাড়িটা এত স্পিডে চলছে, আমি বারবার বলছি যে গাড়িটা স্লো চালান, কোনো রকমের স্লো চালায়নি স্যার, আরও স্পিড বাড়িয়ে দিয়েছে। এবার গোলাঘাট এসে আমরা চা খেলাম ওখান থেকে, ভালো হয়। এবার ওখান থেকে গাড়ি দেখে আরও স্পিড। আমি বললাম যে মিথ্যে কথা বললাম, যেটা বাচ্চা গাড়ির ভেতরে পড়ে গেছে, তার যাতে স্লো চালাই সেই সময় বললাম, কিন্তু তাও কোনো রকম স্লো চালায়নি, তাও আবার যে স্পিড চালিয়ে দিয়েছে স্যার। কি অবস্থা? ওখানে এসে কি হলো? অবস্থা বলতে সবারই, কারোর মাথায় লেগেছে, কারোর চৌকি লেগেছে, কারোর হাত ভেঙে গেছে, একজনে তো গাড়ির ভিতরে পড়েই ছিল, তার হাত তো বাদ দিতে বেরাম পেলাম স্যার। কোথা থেকে আমরা দীঘা গিয়েছিলেন? আমরা গেছিলাম দেগঙ্গা থানা, বাড়ি যাদবপুর, ওখান থেকে আমরা দীঘায় গিয়েছিলাম। কবে গিয়েছিলেন দীঘা? স্যার আমরা গিয়েছিলাম পরশু দিন রাত্রে স্যার, আজকে রওনা দিচ্ছি বাড়ি যাওয়ার সময়। ড্রাইভার কি কথা শুনছিল না? হ্যাঁ, ড্রাইভার ছিল। ড্রাইভার আমার যথাসম্ভব মদ পান করেছিল স্যার। উলুবেড়িয়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। প্রার্থী তালিকা ঘোষণার কয়েক ঘন্টা আগে মেদিনীপুরে ভূমিপুত্রকে প্রার্থী করার দাবিতে শহরে পড়ল পোস্টার। প্রার্থী ঘোষণার কয়েক ঘন্টা আগে এবার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে মেদিনীপুরের ভূমিপুত্রকে প্রার্থী করার দাবিতে শহরের বিভিন্ন স্থানে পড়ল পোস্টার। আজ সকাল থেকেই এই পোস্টারকে ঘিরে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। পোস্টারের দাবি করা হচ্ছে, বহিরাগত কাউকে মেদিনীপুর প্রার্থী করা হলে মেদিনীপুরবাসী মেনে নিতে পারবে না। তবে পোস্টারের তলায় রয়েছে মেদিনীপুরবাসী। তবে এ ব্যাপারে পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল সভাপতি অজিত মাইতি জানান, সে পাশের বাড়ি হোক আর দূরের প্রার্থী হোক, যিনি জনপ্রতিনিধির হয়ে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবেন, মেদিনীপুরের মানুষ তাকেই ভোট দেবেন বলে জানান তিনি। আপনাদের মুখে শুনলাম মেদিনীপুরে সব রাজনৈতিক দলের কাছে কেউ আহ্বান করেছে ভূমিপুত্র প্রার্থী চাই, নিচে কারুর নামও দেয়নি, কে বা কারা করেছে জানি না। দেখুন, এই ব্যাপারে আমার বিশেষ কোনো মন্তব্য নেই, কারুর মনের কথা তো আমি বলতে পারবো না। তবে আমার ব্যক্তিগত মত আমি যেটা বলতে পারি, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রতিনিধি
যদি খুবই যোগ্য হয় তাহলে সে পাশের বাড়ির হলো কি আরেকটু দূরের বাড়ির হলো, এটা খুব একটা ম্যাটার করে না। কেন, বামফ্রন্টের আমলে এত প্রার্থী জিতেছিলেন কিন্তু কেউই এলাকার উন্নয়নের কোনো কাজ করেনি। আবার তৃণমূলের আমলে বহু প্রার্থী জিতেছেন, এলাকার উন্নয়ন করেছেন, যার ফলে মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রতিনিধিদের সংজ্ঞা চেঞ্জ করে দিয়েছেন। তাই প্রার্থী যোগ্য হোক, এটা সবার দাবি হওয়া উচিত বলে আমি মনে করি। যদিও এই ব্যাপারে, ওদের এই পোস্টারের ব্যাপারে আমার বিশেষ কোনো মন্তব্য নেই। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানির রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। আসানসোল ট্রাফিক কলোনি লাগোয়া অঞ্চলে দুদিন আগে পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুকে ঘিরে স্থানীয়রা বিক্ষোভ প্রদর্শন করেন। একই সাথে থানা ঘেরাও করে এবং পুলিশের গাড়িও ভাঙচুর করে, সাথে সাথে সরকারি সম্পত্তিও নষ্ট করেন তারা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে 18 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার আসানসোল জেলা আদালতে পেশ করা হবে বলে সূত্রের খবর। हमको बोला कि तुम चलो, तुमको कुछ करेंगे ना, हम भी आ गए। हम तो एक बार हम एक्सेप्ट कर रहे, एक बार मीठा चलाए थे, गाड़ी में मेरा ईटा नहीं लगा, बस। अब तो कहीं मेरा ईटा उठा नहीं चला। आप लोग तो देखिए कि हम तो यहीं थे। क्या नाम है तुम्हारा? बंटी वर्मा। बंटी वर्मा। बंटी वर्मा। और कौन कौन का किसका ऐसा नाम पूछा? जीतू साहब, आकाश शर्मा, आकाश दास, बहुत लड़का है। कितना दिन मोटा मोटी? मोटा मोटी 20-25 किलो रखा था। तो कल कहाँ लेके गया तुमको रेड करने? तो कहीं लेके नहीं, कल हमको रात में लेके खुद आया। हाँ, रात में। कहाँ से? घर से। हम घर में थे, काम से आए, घर में थे। हम आगे हो गए। পশ্চিম বর্ধমান থেকে উজ্জ্বল দাশগুপ্তের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। আসানসোল ইসিএল দ্বারা পরিচালিত বিভিন্ন স্কুলের শিক্ষকদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে, আর সেই প্রতিবাদে তারা ইসিএল সদর দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করে স্মারকলিপি প্রদান করেন। জানা গিয়েছে ইসিএল এর প্রায় 162টি স্কুলের মোট 600 জন শিক্ষক ছিলেন। বর্তমানে প্রায় 33টি স্কুল বন্ধ। 150 জন স্কুল শিক্ষককে বিনা নোটিশেই বসিয়ে দেওয়া হয়েছে। শিক্ষকরা জানিয়েছেন ইসিএল স্কুলগুলো যেমন তেমন করেই চালাচ্ছে, অথচ রাজ্য সরকারের স্কুলগুলোর মতোই শিক্ষকরা পাঠদান করেন। শিক্ষকদের দাবি তাদেরকে রাজ্য সরকারের মতো একই রকম বেতনক্রমে আনতে হবে, তাদের সঙ্গে ইংরেজদের মতন ব্যবহার করা বন্ধ করতে হবে। ম্যানেজমেন্টের দীর্ঘদিন আমাদের সঙ্গে বৈমাত্রীয় সুলভ আচরণ করে আসছে। আমরা যে ইসিএল এর একজন কর্মী, আমাদেরকে সেই স্বীকৃতি তারা দিতে চাইছে না। যেমনভাবে ইংরেজরা যে নীতি আচরণ করে আসছিল, আজকে আমরা ম্যানেজমেন্টের স্বাধীন ভারতে ম্যানেজমেন্টের কাছ থেকে সেই রকমই আমরা আচরণ পাচ্ছি। কারণ আমরা হয়ে গেছি যেন ছাগলের তৃতীয় সন্তান। আমাদেরকে তারা যেন মনে হচ্ছে দয়া দান নিচ্ছে, যেখান থেকে মানে কোল স্ট্যান্ডিং কমিটি যেটা ইমপ্লিমেন্ট করে পাঠিয়েছে আমাদের, সেটা আমরা পাচ্ছি না। 2019-এর 13 মার্চ চিঠি এসেছে, আজ পর্যন্ত তারা আমাদেরকে ইমপ্লিমেন্ট করেনি। এটা তাদের দীর্ঘদিনের গাফিলতি বলুন। তারা আমাদের প্রতি যে আচরণ করছেন তাতে আমরা খুবই ব্যথিত। এবং একটা আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি যেখানে ন্যূনতম মজুরি করেছেন, যেখানে একটা মজুরি 350 টাকা বেতন, আমরা সেখানে মারছি মাত্র 5000 টাকা। এর থেকে আমরা প্রমাণ করুন যে আমরা স্বাধীন ভারতের নাগরিক হয়ে আমরা ইসিএল ম্যানেজমেন্টের কাছ থেকে, স্বাধীন ভারতের কাছ থেকে কীভাবে দূরে সরিয়ে আছি। তাদের এই উদাসীনতা আমাদের ব্যথিত করেছে। আমরা আমাদের সন্তানদেরকে না দিতে পারছি শিক্ষার সুবর্ণ সুযোগ, না দিতে পারছি পুষ্টিকর খাদ্য, তারা সব দিক থেকে বঞ্চিত হয়ে আছে। আমরা যেন স্বাধীন ভারতের কেউ নই, এমনই আমরা আচরণ পাচ্ছি ইসিএল এর ম্যানেজমেন্টের পক্ষ থেকে। আপনাদের কিছু শিক্ষকদের বসিয়েও দেওয়া হয়েছে এবং আমাদের কিছু শিক্ষকদেরকে বিনা কারণে বসিয়ে দেওয়া হয়েছে। যেখানে টেরি রিপোর্ট আছে, কাউকে বসানো চলবে না, শিক্ষকদেরকে মর্জ করতে হবে, সেখানে তাদেরকে কোনো স্কুলে তাদেরকে ট্রান্সফার করতে হবে। কিন্তু তারা এমনভাবে আচরণ করেছেন যে তারা আজকে তাদের অনাহারে জীবন যাচ্ছে। কেউ কেউ মৃত্যু মুখে পতিত হয়েছে, অনেকে চলে গেছেন। তা মোটামুটি 150 টিচারকে তারা বসিয়ে দিয়েছে। কতগুলো স্কুল বন্ধ করেছে? 33 স্কুল। কতগুলো স্কুল আছে ইসিএল 162টা স্কুল আছে। আপনারা চাইছেন আপনাদেরকে সঠিক? আমরা চাইছি আমাদের
পূর্ণ মর্যাদা, যেমন প্যারা টিচাররা তাদের পূর্ণ মর্যাদা চাই, আমরাও চাইছি আমাদের পূর্ণ মর্যাদা, পূর্ণ স্বাধীনতা, পূর্ণ শিক্ষকের মর্যাদা আমরা ইসিএল ম্যানেজমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে যেমন ইসিএল যেমন সেন্ট্রাল আন্ডার গভর্নমেন্ট টেকিং আছে, আমরাও সেরকম তাদের একটা পূর্ণ মর্যাদা দাবি করি। 60 साल से शिक्षक लोग भुक्तभोगी है, मैनेजमेंट शोषित कर रहा है इन लोग को। आज हम लोग ट्रेड यूनियन, हम भारतीय जनता मजदूर ट्रेड यूनियन के जिला सेक्रेटरी हैं और हम लोगों ने, मेरे प्रेसिडेंट सत्यजीत अधिकारी, शिवदास बावड़ी जीएस, हम लोगों ने टीचर को मीटिंग करने के बाद हमने डीपी के साथ बैठक किया। एक बार डीपी के साथ बैठक करने के बाद डीपी ने आश्वासन दिया कि जो 2019 में लेटर आया है हम आप लोग का सॉर्ट आउट कर देंगे। एमके सिंह के साथ भी हम लोग 2 बार बैठक किया ट्रेड यूनियन का, हम खुद मौजूद थे वहाँ, लेकिन उन्होंने आश्वासन दिया। आश्वासन देने के बाद बोला कि 29 तारीख को जो जनवरी में आप लोग का जो डिपुटेशन है उसको उठा लीजिए। उठाने के बाद हम लोग इसको सॉर्ट आउट कर दे रहे हैं, लेकिन उन्होंने आप लोग का सरकार रहते हुए भी इसका वेतन का प्रॉब्लम और आप लोग किस तरह इसके नहीं, विरोध कर रहे ये हैं तो क्या? हम लोग के पास आया सर, इसीलिए हम लोग इसको तुरंत इसको जो है, जब से हम लोग इसमें ट्रेड यूनियन हमारा है, तो ये टीचर लोग को लेके आंदोलन कर रहे हैं। हमने 2 बार बैठक भी कर चुका है मैनेजमेंट के साथ में, और उसके बाद हमने कहा कुछ कि फल निकला है? नहीं, कोई रिस्पॉन्स नहीं आया, इसीलिए आप लोग भी आज इसका हम तीव्र लोग विरोध करते हैं? हम लोग तीव्र विरोध कर रहे हैं। हम लोग इसीलिए आज BJM2 भारतीय जनता मजदूर ट्रेड यूनियन के अथी में ये टीचर को लेकर हम लोग आंदोलन करेंगे, और जब तक मांग नहीं मिलेगा तब तक हम लोग खुद इन लोग के साथ धरना आप बैठेंगे। लोग का सरकार का, केंद्र सरकार इसका सही से नहीं दे रही, इसका विरोध कर रहे क्या? केंद्र सरकार ऑलरेडी दे चुकी है। कोल इंडिया 2019 से लेटर आ चुका है। कोल इंडिया तो केंद्र सरकार अंडर में ही चलता है जी, कोल लेटर कोल इंडिया से आ चुका है, लेकिन ये डीपी मैनेजमेंट जो है 2019 से लेटर आके दबा के रखा हुआ है। वो प्रतिलिपि हम लोग के पास मौजूद है। हम लोगों ने वो प्रतिलिपि लेके बैठे किए डीपी के साथ में। उन्होंने कहा कि जो आप लोग का पैसा कम हो रहा है, पैसा हम नहीं देंगे, लेकिन उसके बावजूद भी CSR फंड का पैसा इन लोग रिटर्न चल जाता है। लेकिन इन लोग इतना रुपया का इधर उधर घोटाला हो रहा है, इन लोग कोयला में चोरी में पकड़ा रहा है, सुसाइड कर दे रहा है। जो इन लोग का सिगरेट जो क्या बोलता है, टीचर लोग का पैसा नहीं है। इस तरह असुविधा जो है, इसका जमींदार का ICL है? एकदम पूरा ICL जिम्मेदार है, इसका मैनेजमेंट जिम्मेदार है पूरा। हम लोग इसका भर्त्सना करते हैं और इसका आंदोलन का टीचर का हम लोग साथ में है। क्या नाम है BJM2 हमारा नाम व्यास सिंह है, जिला सचिव है। পশ্চিম বর্ধমান থেকে উজ্জ্বল দাশগুপ্তের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। প্রার্থী ঘোষণার পূর্বেই তৃণমূল সুপ্রিমোর নাম দেওয়াল লিখন নন্দীগ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের সমস্ত রাজনৈতিক দলগুলির পাখির চোখ নন্দীগ্রাম। নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়ানোর কথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথম থেকেই CPI এখানে প্রার্থী হিসেবে আসছিল। এই প্রথমবার CPI প্রার্থী না দিয়ে সিট ছেড়ে দিল আব্বাস সিদ্দিকীর দলকে। এই নিয়ে নন্দীগ্রামের রাজনৈতিক সমীকরণ জটিল। প্রার্থী তালিকায় ঘোষণার কথা শুক্রবার, কিন্তু তার পূর্বেই মুখ্যমন্ত্রীর নামে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে নন্দীগ্রামে। শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। প্রভাব ফেলবে মমতা বন্দ্যোপাধ্যায়? অবশ্যই 100%, কারণ নন্দীগ্রাম বা সারা পশ্চিমবাংলা ব্যাপী মমতা ব্যানার্জির যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা নন্দীগ্রামবাসীও যেমন 2007 থেকে ওনার যে চেষ্টা, ওনার যে অগ্রণী ভূমিকা এই নন্দীগ্রাম আন্দোলনে, অতএব উনি অবশ্যই এখানে ওনার মাঠ তো অবশ্যই থাকছে এবং 100% থাকছে। এখানে এসে থেকে প্রচার করা একটা মানে কি প্রভাব ফেলবে তো, যদি উনি কলকাতা থেকে এসে এখান থেকে উনি যদি আমাদের প্রচার করেন, অতএব আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বৃন্দ উজ্জীবিত হব 100%। কলকাতা থেকে যদি উনি মাঝে মাঝে আসতেন ততটা সম্ভব হতো না সাড়া নাকি? হ্যাঁ, সাড়া হতো। উনি দারুণ ব্যাপারটা হচ্ছে এই নির্বাচন 294টা যে বিধানসভা নির্বাচন কেন্দ্র রয়েছে, উনি প্রত্যেকটারই উনাকে দেখেই নির্বাচন হবে। অতএব এখানে মমতা ব্যানার্জি ক্যান্ডিডেট, তিনি এখানে থেকে প্রচার করলেও যা হবে, উনি কলকাতাতে থাকলেও সেই একই রেজাল্ট হবে। না, আমি বলতে চাইছি যে এখানে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী প্রায় শুভেন্দু অধিকারী চূড়ান্ত প্রায়, তো সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এখানে না থাকতেন তাহলে কি কিছুটা সমস্যা হতো? হ্যাঁ, অল্প বিস্তর সমস্যা হতো, কিন্তু ততটা সুযোগ সুবিধা করতে পারবেন না অধিকারীরা। মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে প্রচার করার ফলে লড়াইটা কি হাড্ডাহাড্ডি হবে? না, লড়াই হাড্ডাহাড্ডি নয়, লড়াইটা হবে ব্যাপকভাবে মমতা ব্যানার্জি ভোটে জিতবে, হাড্ডাহাড্ডির কিছু নেই। দীর্ঘদিন বাদে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা সরাসরি মানে কাছাকাছি পাবেন, কি
মানে আপনাদের যদি প্রতিক্রিয়া কেমন? না, আমরা তো বাড়তি পাও না আমাদের কাছে, কারণ আমরা নন্দীগ্রামবাসী। আজকের যে বামফ্রন্ট সরকার 34 বছর ক্ষমতায় থেকেছেন এবং তৃণমূল কংগ্রেস 10 বছর মতন ক্ষমতায় থেকেছেন, দীর্ঘ বাম জামানা এবং তৃণমূল কংগ্রেসের জামানায় আমরা পশ্চিমবাংলার বাসী, নন্দীগ্রামের বাসী। আমাদের এই যে গ্রামগঞ্জে থেকে তিনি আমাদের যে ক্যান্ডিডেট প্রার্থী হয়েছেন, এটাই আমাদের কাছে অনুপ্রেরণা। তিনি নন্দীগ্রাম থেকে সারা পশ্চিমবাংলার রূপরেখা তৈরি করবেন। নন্দীগ্রাম থেকে কৌশিক কোলে রিপোর্ট 24 আওয়ার্স টিভি। ভোটের দামামা বেজে গেছে, শুরু হয়ে গেছে জোর জল্পনা। আসন্ন বিধানসভা নির্বাচনে সমস্ত রাজনৈতিক দলগুলি পাখির চোখ করে একে অপরকে টেক্কা দিয়ে ভোট প্রচার করছে। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার ঠিক পরেই চণ্ডীতলা বিধানসভার অন্তর্গত চণ্ডীতলা বাজারে তৃণমূলের সাথী খণ্ডকারের নামে দেওয়াল লিখনও শুরু হয়ে গেছে। কিছুক্ষণ আগে প্রার্থী ঘোষণা হয়েছে, প্রার্থী ঘোষণা হওয়ার পরপরই একদম সাথী খন্দকারের যেহেতু প্রার্থী হচ্ছেন চণ্ডীতলা, তারপরেই দেওয়াল লিখন স্টার্ট করে দিয়েছেন। আমরা কি বলবেন, কি প্রতিক্রিয়া এখন এই মুহূর্তে? প্রার্থী সাথী খন্দকার, এটা আমরা যারা কর্মী চণ্ডীতলা আমরা অনেক আগেই জানতাম। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চণ্ডীতলার মাঠে তৃণমূলের শক্ত মাঠে আজমলের খন্দকারের হাতে ধরে মাঠে আমরা যারা রাজনৈতিক কর্মী আমরা জানতাম সাথী খন্দকার প্রার্থী। আজকে যে দেয়ালটা লেখা হচ্ছে, এটা যখনই নির্বাচন হয় প্রথম এই দেয়ালটা লেখা হয়, তাই আমরা এই দেয়ালটা শুরু করলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে অভিনন্দন, যে 10 বছরের বিধায়ক, যোগ্য বিধায়ক আজমল খন্দকারের যোগ্য শিষ্য সহধর্মিনী সাথী খন্দকারকে প্রার্থী করার জন্য। চণ্ডীতলার মানুষ আমাদের মুখ্যমন্ত্রী তথা দলের সর্বজন গৃহীত নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চণ্ডীতলার কর্মী হিসাবে আমরা কৃতজ্ঞ। যখন প্রার্থী ঘোষণা হয়নি তার আগে দেখা গেছে চণ্ডীতলার অনেক মানুষকে, যে কিছু লোক দেখা গেছে যে লিখেছেন যে বহিরাগত নয়, চণ্ডীতলার ভূমিপুত্রকেই চাই। সাথী খন্দকার বহিরাগত হলো কী করে? সাথী খন্দকার তো হুগলি জেলার মানুষ। সাথী খন্দকারের পিসিবাড়ি বেগমপুরে, চণ্ডীতলা ব্লকের মধ্যে। সাথী খন্দকার 10 বছরের বিধায়ক। বহিরাগত কথাটা যারা করছে, আর ভোটের সময় যারা করছে দেখবেন 5-7 জন এরকম আছে, প্রত্যেক ভোটের সময় করে। গত নির্বাচনে পঞ্চায়েত নির্বাচন 2016 করেছিল, 2011 করেছিল। আমরা দেখেছিলাম আমাদের প্রিয় অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায় কুশপুতুল পুড়িয়েছিল যারা 2016-তে, তারাই আবার 2021-এ বিপ্লব করছে। মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক সিদ্ধান্ত নিয়েছে, যোগ্য মানুষকে প্রার্থী করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের পুরো ভরসা ছিল, ভরসা আছে, ভরসা থাকবে। এবং আমরা আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিভাবক মাথার উপরে আছে, প্রিয় জেলা সভাপতি দিলীপ যাদব আছে, সর্বস্তরের মানুষ, চণ্ডীতলার মানুষ আছে। আমরা অনেক বেশি ভোটে সাথী খন্দকারকে এখান থেকে জয়যুক্ত করে চণ্ডীতলা বিধানসভা, পশ্চিমবঙ্গের বিধানসভায় আমরা পাঠাবো। 2-3 দিন আগেই দেখা গেল ডানকুনিতে আপনাদের সভা ছিল তৃণমূলের, অনেক তৃণমূলের মানুষ নেতাকে দেখা গেল না কেন সেদিনকে? না, তৃণমূলের সর্বস্তরের নেতা ছিল এবং দলটা আমাদের অনেক বড়, বিভিন্ন কর্মসূচি থাকে, হয়তো কেউ কোনো অন্য কর্মসূচিতে চলে গিয়েছে। বিরোধীরা বলছে গোষ্ঠীদ্বন্দ্ব। এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, একটাই গোষ্ঠী তৃণমূল গোষ্ঠী, একটাই গোষ্ঠী মমতা গোষ্ঠী, একটাই গোষ্ঠী আমরা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী। হুগলি থেকে বিকি মান্নার রিপোর্ট 24 আওয়ার্স টিভি। জেলার আপডেট এখানেই শেষ করছি। আজ অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়।